বন্ধুরা, আপনারাও কি শেয়ার মার্কেট থেকে আয় করতে চান? আপনারাও হয়তো চান যে বছরে শেয়ার মার্কেট থেকে 20% কিংবা 25% একটা রেগুলার ইনকাম যাতে হয়, কিংবা হয়তো এরকম চান যে সুইং ট্রেডের মাধ্যমে আমরা 30-40% ভালো ইনকাম করতে পারি। কিন্তু অনেক সময় কী হয়, আমরা যে শেয়ারগুলোকে বেছে নিই সেগুলো সেভাবে পারফর্ম করে না। তার বিভিন্ন ধরনের কারণ হতে পারে। আজকে সেই অনেকগুলো কারণের ভিতরে একটি কারণে আলোচনা করব এবং এরকম 5টি শেয়ার নিয়ে আসবো যেগুলো এই মুহূর্ত থেকে ভালো রেজাল্ট দিতে পারে। বন্ধুরা, এই ভিডিওটিকে একটি এডুকেশনাল ভিডিও হিসেবে দেখবেন এবং কিছু শেখার চেষ্টা করবেন, কারণ আপনি যদি প্রসেসটি বুঝে যান এরকম প্রচুর শেয়ার আপনি নিজে থেকে বের করে নিতে পারবেন। তো সময় না নষ্ট করে আজকে ভিডিওটি স্টার্ট করেন। বন্ধুরা, আমার নাম প্রতীক, তোমার হচ্ছে প্রতীক স্পিক্স। এই চ্যানেলে একটা মেম্বারশিপও রয়েছে যেখানে শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সম্পর্কে স্পেশাল কিছু ভিডিও নিয়ে আসা হয়। যদি কারো পছন্দ হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো কিংবা মেম্বারশিপও তোমরা নিতে পারো। আজকের যে টপিক, সেই টপিকটি হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল যে ইনভেস্টমেন্টগুলো আসে, FII, সেই ইনভেস্টমেন্টগুলো কোন স্টকে বাড়ছে সেটা বোঝা। এবার অনেকের প্রশ্ন হতে পারে যে ফরেনাররা ইন্ডিয়াতে ইনভেস্ট করছে, পার্টিকুলার কোনো স্টকে ইনভেস্ট করছে, কিন্তু তাতে আমাদের কী লাভ? প্রথম কথা, কোনো স্টকে যদি ফরেনার নিজের ইনভেস্টমেন্ট বাড়ায় তার মানে সেই শেয়ারটির ভেতরে কিছু না কিছু রয়েছে, কিছু ভালো রেজাল্ট হতে পারে, ফান্ডামেন্টালস খুব ভালো হতে পারে, কিংবা আগামী দিনে তার সেলস গ্রোথ কিংবা প্রফিটেবিলিটি বাড়ার চান্স রয়েছে। অনেক সময় কি হয়, আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল স্তরে কাজ করি, আমরা নিজস্ব রিসার্চ হয়তো নিজে করি, কিন্তু আমাদের রিসার্চের যে ডেপথ সেটা অ্যাপ্রোপ্রিয়েট কিংবা প্রপার হয় না। কারণ তার একটা মেন কারণ হচ্ছে আমাদের কাছে অতটা রিসোর্সেস নেই। কিন্তু ফরেন ইনস্টিটিউট হোক কিংবা ডোমেস্টিক ইনস্টিটিউট হোক, তাদের কাছে একটা টিম রয়েছে, একটা ডেডিকেটেড টিম থাকে, সেই টিম সেই রিসার্চগুলো করে। তার মানে তারা যেই শেয়ারের প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে সেই শেয়ারটি অলরেডি ভালো পারফর্ম করার যোগ্য। তবে এটা কোথাও গ্যারান্টি দিয়ে বলা নেই যে ফরেনাররা ইনভেস্ট করলে সেই শেয়ার কিনলে আমরাও প্রফিটেবল হব। কিন্তু মোটের উপরে যদি দেখা যায় 90-95% সেরকমই স্টকে তারা নিজেদের স্টেক বাড়ায়, যেগুলো পরবর্তীকালে বেশি পরিমাণে রিটার্ন দিতে পারে। তো আজকে সেরকমই 5টা শেয়ার নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সবার প্রথমে যে শেয়ার সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে কার ট্রেড টেক লিমিটেড। এই কার ট্রেড টেক লিমিটেডে বিভিন্ন ব্র্যান্ড নেম রয়েছে। কারওয়ালে আমরা জানি একটা ওয়েবসাইট রয়েছে কিংবা অ্যাপ রয়েছে, এরকমই আরও 2-3টে এরকম ব্র্যান্ড নেম রয়েছে যার থ্রুতে এরা ডিজিটাল প্ল্যাটফর্মের থ্রু ইউজড এবং নতুন কারকে সেল করে থাকে। অলরেডি যারা ইউজ করেছে তাদের সাথে নতুনদেরকে একসাথে একই প্ল্যাটফর্ম নিয়ে আসে এবং ডিজিটাল সলিউশনও এখানে দিয়ে থাকে, ফাইন্যান্সিং সলিউশনও এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রোভাইড করে থাকে। তো এই কোম্পানি যদি আমরা মার্কেট ক্যাপিটাল দেখি তাহলে দেখবো প্রায় 12,000 কোটি টাকার একটা কোম্পানি রয়েছে। যদি এর স্টক পি দেখি এই মুহূর্তে 75.9 রয়েছে, যেটা একটু হাই। তো সেক্ষেত্রে আমি বলবো একটু ওয়েট করে এটাকে ভাবনা চিন্তা করা ভালো। ইন্ডাস্ট্রি পি 36 রয়েছে। এবার সাধারণত একটা জিনিস বুঝতে হবে, যখন আমাদের পিইটা বাড়ে, পিই দুটো জিনিস দিয়ে তৈরি হয়, একটা হচ্ছে প্রাইস আর কোম্পানির নিচে হচ্ছে আর্নিং। তো এবার ব্যাপার হচ্ছে কোম্পানির আর্নিং তো প্রতি কোয়ার্টারে আমরা পাবলিশ হয়, কিন্তু প্রাইসটা কী হয় প্রত্যেক দিনই ফ্ল্যাকচুয়েট করে। তো কখনো কখনো কোম্পানির যখন বুল রান আসে তো প্রাইসটা উপরে বেড়ে যাওয়ার জন্য পি রেশিওটা বেশি হয়ে যায়। ডিভিডেন্ডে যদি কথা বলি, কোম্পানি কোনো ডিভিডেন্ড দেয় না। তো সাধারণত এইসব কোম্পানিগুলো ডিভিডেন্ড পে করে না। ডিভিডেন্ডের জন্য আমাদেরকে মেনলি PSU কিংবা ওরকম ধরনের কোম্পানিকে খুঁজতে হয়। কোম্পানি যদি ROCE দেখি তাহলে 7.59% এবং ROE যদি দেখি তাহলে 6.24% রয়েছে। এটা একটু কমের দিকেই বলবো আমি, এটা যে খুব বেশি তা নয়। তাহলে এবার প্রশ্ন আসতে পারে, যদি কমই হয় ROCE ROE তাহলে পরে এই লিস্টে রেখেছেন কেন? এই লিস্টে রাখার মেন কারণ হচ্ছে ফরেনার যে ইনভেস্টমেন্ট এটাতে বেড়েছে সেটার জন্যই। সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি ফরেন ইনস্টিটিউশনের যে হোল্ডিং রয়েছে সেটা কীভাবে বেড়েছে আর কি। ডিসেম্বরে 55% ছিল, সেখান থেকে 5% জাম্প নিয়ে প্রায় 61%-এর কাছাকাছি চলে এসেছে এবং তারপরে আবার 7% জাম্প নিয়েছে। তার মানে কন্টিনিউয়াস স্টেক কিন্তু এখানে বেড়ে গেছে। তো সেই কারণে এটাকে এই লিস্টে অ্যাড করা হয়েছে। যদিও বা ডোমেস্টিক্স যারা ইনস্টিটিউট তারা কিন্তু সেল করেছে, কিন্তু এখানে একটা জিনিস বোঝার, যেই সময় মার্কেটে পুরো ফরেনাররা সেলিং করছিল সেখানে কিন্তু এই কোম্পানিতে ফরেনার নিজেদের স্টেক বাড়িয়েছে। তো সেদিক থেকে এই স্টকটিকে এই লিস্টে 5 নম্বরে রাখা হয়েছে। তার মানে এখানে ফার্দার কিছু হয়তো ফান্ডামেন্টালস চেঞ্জেস আছে কিংবা কিছু হয়তো নিউজ আছে যেটা আমাদের কাছে নেই, কিন্তু ফরেনাররা এখানে ইন্টারেস্টেড, কিংবা হয়তো বাজারে এই ধরনের কোম্পানির খুব বেশি গ্রোথ হতে পারে, সেদিকে ফরেনাররা বেশি ইন্টারেস্টেড। যদি নেট প্রফিটের কথা বলি তাহলে মার্চ 2024 নেট প্রফিট ছিল 20 কোটি টাকা। মার্চ 2025 এই নেট প্রফিট গিয়ে দাঁড়িয়েছে 145 কোটি টাকা। তো এটা অনেক বেশি কথা বলে ডেটা
অনেক বেশি প্রফিট রয়েছে, তো সেই কারণেই হয়তো প্রাইসটা রিসেন্টলি খুব উপরের দিকে গেছে। যখন এর প্রাইস একটু কারেকশন হবে, যখন পি রেশিও একটু রেঞ্জের ভেতরে আসবে, তখন এটাকে কনসিডার করা যায়। তবে এটা একটা এডুকেশনাল ভিডিও, এরকম আরও শেয়ার আপনারা নিজেরা খুঁজতে পারেন এবং সেখানে ফান্ডামেন্টালস দেখে তবেই আপনারা নিবেশ করতে পারেন। নেক্সট 4 নম্বরে যে শেয়ারটিকে রেখেছি সেটি হচ্ছে ব্ল্যাকবাক লিমিটেড। অনেক সময় সালমান খান এরকম নাম দেখলে পরে খুব ভয় পেয়ে যেতে পারে, কিন্তু এখানে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। এটি ডিজিটাল ট্র্যাকিং একটা প্ল্যাটফর্ম, মানে যে লজিস্টিক আমাদের জিনিসপত্রগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, বিভিন্নভাবে যায়। ইন্ডিয়া বড় হচ্ছে, গ্রো হচ্ছে, লজিস্টিক্স খুব বেশি পরিমাণে বাড়ছে, ন্যাশনাল হাইওয়েজ তৈরি হচ্ছে স্পেশালি ডেডিকেটেড টু লজিস্টিক্স অ্যান্ড ট্রান্সপোর্টেশন। সেখানে এরকম ধরনের কোম্পানি যেগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম প্রোভাইড করে লজিস্টিকের জন্য, সেটার চাহিদা আগামী দিনে অনেক বাড়তে পারে। যদি আমরা এর মার্কেট ক্যাপিটালের দিকে একবার তাকাই তাহলে দেখব প্রায় 12,000 কোটি টাকার কোম্পানি, কারেন্ট মার্কেট প্রাইস 679 টাকায় রয়েছে, স্টক পি 33, ইন্ডাস্ট্রি পি 34, তার মানে একটু রেঞ্জের মধ্যেই রয়েছে। এখানে যদি আমরা আরওসি দেখি তাহলে 10.5% এবং আরওই যদি দেখি তাহলে 47.3%। এবার এখানে একটু ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি, আরওই একটু বেশি, আরওসি একটু কম। তার কারণ হচ্ছে আরওসিটা অ্যামাউন্টটা বেশি হয়, কারণ আরওসি শুধুমাত্র কোম্পানির ইকুইটির উপরে নয়, বড় লোনসের উপরেও ক্যালকুলেট হয়। সেজন্য যেহেতু সামেশনটা বেশি হয় তো পার্সেন্টেজ একটু কম আসে। সাধারণত যেসব কোম্পানিতে এই জিনিসটা মানে সেমই থাকে, তবে আমরা মিনিমাম যদি আরওসি ধরে নিই তবুও 10.5%ই রিটার্ন দিচ্ছে, যেটা খুব একটা খারাপ নয়। তবে অনেকের একটা কনফিউশন হতে পারে, আরওসি রিটার্ন মানে কিন্তু শেয়ার থেকে আপনি কতটা রিটার্ন পাচ্ছেন সেটা নয়, এটা কিন্তু কোম্পানি কতটা রিটার্ন জেনারেট করছে সেটার উপরে। তার মানে কোম্পানি যদি একটা মেশিন হয় তাহলে সেই মেশিনের এফিসিয়েন্সি কত, 10 টাকা সেখানে যদি দেওয়া হয় তাহলে সে 11 টাকা তৈরি করছে, কিংবা 100 টাকা যদি সেখানে ইনপুট দেওয়া হয় তাহলে 110 টাকা 50 পয়সা সে তৈরি করছে। এটাকেই বোঝায় আরওসি দিয়ে। আরওসির সাথে শেয়ার প্রাইসের ডাইরেক্ট কোনো রিলেশন সেরকম নেই, কিন্তু তবুও যদি আপনার কোম্পানি ভালো পারফর্ম করে তো শেয়ারের চাহিদা বাড়বে, সেক্ষেত্রে শেয়ার প্রাইসটা উপরের দিকে যাবে। এই জিনিসটা কিন্তু মাইন্ডে রাখতে হবে। শুধুমাত্র আমরা ভালো ভালো আরওসি হয়তো নিয়ে নিলাম 30%, 40%, দেখা গেল সেই সব কোম্পানির মানে খুব একটা শেয়ার প্রাইসে গ্রোথ হচ্ছে না। সেক্ষেত্রে দুটো জিনিস ইম্পর্টেন্ট হতে পারে। প্রথম কথা, কোনো একটা ব্যাড নেগেটিভ নিউজ হয়তো মার্কেটে রয়েছে, সেই জন্য কী হচ্ছে, মার্কেটে শেয়ারের চাহিদা কমে গেছে, কিংবা একটু পেশেন্সের থ্রু যেতে হবে, কারণ কি মার্কেটে হয়তো কনসলিডেশন ফেজ চলছে, একটা বড় বুলরান দিয়ে এসছে, এবার কনসলিডেশন ফেজটা পার হলে তারপর একটা বুলরান দেবে। এবারে কনসলিডেশন ফেজটা কতদিন থাকবে, বিভিন্ন ধরনের সাইকেল হতে পারে, 3 মাস হতে পারে, কারো ক্ষেত্রে 2 বছরও হতে পারে। তো সেক্ষেত্রে টেকনিক্যাল চার্টকে দেখাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে আমরা দেখব ফরেনার ইনভেস্টমেন্ট কীভাবে বেড়েছে। যদি আমরা দেখি, ফরেনারদের ইনভেস্টমেন্ট 11.73% ছিল, তারপরে 11.59%, মানে একটু কমেছিল ডিসেম্বর থেকে মার্চে, কিন্তু জুনে 20.52% এখানে একটা হাই কিংবা জাম্প আমরা দেখতে পাচ্ছি। ডোমেস্টিকের ক্ষেত্রেও এখানে হালকা গ্রোথ রয়েছে, প্রায় 10% ছিল, 10% এখানেও ছিল কাছাকাছি, কিন্তু এখন মোটামুটি 13.5% রয়েছে। তার মানে ফরেনার এবং ডোমেস্টিক ইনস্টিটিউটগুলো এটাকে একটা প্রফিটেবল কোম্পানি এবং ফার্দার একটা মাল্টিব্যাগার কোম্পানি হিসাবে হয়তো দেখছে, সেই জন্য এখানে তাদের নিজস্ব যে স্টেক রয়েছে সেটাকে বাড়াচ্ছে। কোম্পানি এবার প্রফিটটা দেখে নেব। আমি একটা জিনিসে খুব ভালোভাবে বিশ্বাস করি যে কোম্পানি শুড বি প্রফিটেবল। কোম্পানি যদি প্রফিটেবল না হয় তাহলে পরে কখনো সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট হিসেবে কাজ করতে পারে। কিন্তু একটা জিনিস এটাও বুঝতে হবে, কোম্পানি যদি ইনভেস্ট করছে নতুন করে, তো সেই ক্ষেত্রে কী হয়, কোম্পানি যে প্রফিটটা জেনারেট হয় সেই জেনারেটার পরেও কোম্পানির অনেক খরচা থাকে। যেরকম আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি, জোম্যাটো যখন এসেছিল প্রচুর পরিমাণে অফার্স, কুপনস এবং প্রচুর ইনভেস্টমেন্ট তারা কোম্পানিতে দিয়েছে জাস্ট টু মেক ইট পপুলার, মানুষকে ডিপেন্ডেন্ট বানিয়ে দিয়েছে জোম্যাটোর উপরে। তো সেই কয়েকটা ইয়ারে যদি তার আমরা প্রফিট দেখি তাহলে আমরা দেখবো সেই কোম্পানির লসে আছে। তার মানে এটা কখনোই নয় যে কোম্পানি যখন প্রফিটেবল হবে তো কোম্পানি আবার ডুবে যাবে। ব্যাপার হচ্ছে একটা ইনভেস্টমেন্টের নতুন ধরনের ট্রেন্ডও রয়েছে যে আমরা লোককে নিজের উপর ডিপেন্ড করবো। মেনলি জিও আসার সময় যখন আমরা দেখেছি যে ফ্রির পর ফ্রি দিয়েছিল, তো সেগুলো তো অ্যাকচুয়ালি ফ্রি হয় না, সেখানেও তো একটা খরচা রয়েছে, কোম্পানি সেটাকে বেয়ার করেছে। এবং তারপরে যখন মানুষ ডিপেন্ডেন্ট হয়ে গেছে জিওর উপরে, তো শুরুতে এলো 299, 199, 399, এখন কিন্তু 850 টাকা প্রায় 3 মাসে, 84 দিন, 3 মাসও না, 84 দিনের জন্য নেয়। তার মানে কোম্পানি কিন্তু রেভিনিউ এখন বেশি পরিমাণে তৈরি করছে, কারণ আগে কোম্পানি লস মেকিং ছিল, কিন্তু তাদের প্ল্যানটা কিন্তু এই লম্বা ইয়ারের জন্যই ছিল যে 10 বছরের ভেতরে আমরা ব্রেক ইভেন পয়েন্টটা পৌঁছে যাব, মানে আমার কিংবা 7 বছরের ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছে যাব, যে আমার ক্যাপিটালটা উঠে আসে। তো এখানে যদি আমরা দেখি কোম্পানির প্রফিট, নেট প্রফিট মার্চ 2021-এ 241 কোটি টাকা মাইনাস, মার্চ 2022-এ 285 কোটি টাকা মাইনাস।
কি হচ্ছে, এ তো খুব বাজে শেয়ার। মার্চ 2023-এ আরও 290 কোটি টাকা মাইনাস, মার্চ 2024-এ 194 কোটি টাকা মাইনাস, কিন্তু 25-এ মাত্র 9 কোটি টাকা মাইনাস। তার মানে কোম্পানি এবার প্রফিটেবলের দিকে যাচ্ছে। কোম্পানি নিজের যে ইনভেস্টমেন্টের যে ব্র্যাক ড্রগুলো ছিল, যেখানে তার বেশি খরচা হচ্ছিল, সেখান থেকে হয়তো খরচা কমিয়েছে, কিংবা তার প্রফিট অ্যাকচুয়ালি জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। সেই জন্য এই মুহূর্তে যদি এটাকে কেউ কনসিডার করার কথা ভাবেন, তাহলে একটু ডিটেলে একটু অ্যানালিসিস আপনাকে করতে হবে যে কোম্পানি কীভাবে নিজের রেভিনিউকে স্ট্রিম লাইন করছে। তো সেটা দেখার পরেই আপনি এটাকে বিবেচনা করতে পারেন। বন্ধুরা, 3 নম্বরে যে শেয়ারটি আমি রেখেছি সেটা সবাই জানো, সবাই চেনো, পূজাতে খুব কেনাকাটিও করেছো, সেটা হচ্ছে বিশাল মেগা মার্ট লিমিটেড। এবার কথা হচ্ছে বিশাল মেগা মার্ট লিমিটেডের তো সবাই জানে, কিন্তু কেউ ইনভেস্টমেন্ট হয়তো করে না। অনেক সময় এরকম আন্ডারডগ শেয়ার থাকে যেগুলো সবাই জানে কিন্তু সেগুলোতে ইনভেস্টমেন্ট করে না, এরকম থাকতেই পারে। কিন্তু যদি আমরা ফান্ডামেন্টালস দেখি, সেটা কিন্তু খুব ভালো রয়েছে। যেরকম মার্কেট ক্যাপিটাল 70,000 কোটি টাকা, কারেন্ট মার্কেট প্রাইস 148 কোটি টাকা, আরওসি 13.1, ROE 10.1%। এবং যদি এর ইন্ডাস্ট্রি পি দেখি, ইন্ডাস্ট্রি পি কত রয়েছে 50, সেখানে এখন স্টক পি রয়েছে 101। তার মানে একটা বুল রানের থ্রু গেছে, মানে একটু প্রাইস বেড়েছে, কিন্তু ফার্দার কারেকশন তো আসবেই, তখন কিন্তু এটাকে অ্যাডাপ্ট করা যেতে পারে। যদি আমরা ফরেনার হোল্ডিং দেখি, 6.58% ছিল ডিসেম্বর 2024-এ, মার্চ 2025-এ 7%, কিন্তু জুনে কিন্তু 12.85%, মানে 4%, 5%-এর মতন এখানে একটা হাইক রয়েছে, 5%-এর উপরে হাইক রয়েছে। তো এই জিনিসটা কিন্তু ইম্পর্ট্যান্ট। আর যদি আমরা ডোমেস্টিকের দেখি, তাহলে 9.9% থেকে 12% একটা জাম্প মার্চেই দিয়েছিল, মার্চের পরে জুনে কিন্তু বিশাল একটা জাম্প রয়েছে, প্রায় 15%-এর মতো একটা জাম্প দিয়েছে, 27%-এ পৌঁছে গেছে। তার মানে এই কোম্পানিগুলো কিছু দেখছে এর ভেতরে, যেটা হয়তো আমাদের কাছে ইনফরমেশন কিংবা নলেজ নেই, এবং কিংবা মার্কেট অ্যানালিসিস আমরা ওই হিসেবে করতে পারি না, কিন্তু এই ইনস্টিটিউটগুলো সেই জন্যেই এখানে স্টেক নিজেদের ইনক্রিজ করছে। সেদিক থেকে এটা একটা কনসিডারেবল স্টক, তবে অবশ্যই রাইট প্রাইসে। কোম্পানি প্রফিট দেখে নেব, 2022-এর যদি প্রফিট দেখে তো 203 কোটি টাকা, তার আগের বছরে 82 কোটি টাকা ছিল, সেখান থেকে 203 কোটি টাকা খুব ভালো। তারপরে 2023-এ 321 কোটি টাকা, মার্চ 2024-এ 462 কোটি টাকা, এবং 2025-এ 632 কোটি টাকা প্রফিট রয়েছে। তার মানে এর রেভিনিউটা খুব বাড়ছে, বিভিন্ন জায়গায় এদের আউটলেটের সংখ্যাও বাড়ছে, সেই থেকে সেলসটাও বাড়ছে। যদি আমরা সেলসের দিকে একবার তাকিয়ে নিই, মার্চ 2022-এ ছিল 5,589 কোটি টাকা, এবং 2025-এ সেটা হচ্ছে প্রায় 10,000। তার মানে একটা ডাবল হয়ে গেছে, প্রায় 3 থেকে 4 বছরের ভিতরে সেলস এরা ডাবল করে ফেলেছে। সেদিক থেকে কোম্পানির ROE ভালো, একটু পি রেশিওর হাইয়ের দিকে রয়েছে, কিন্তু প্রফিটেবল সেল ভালো। তো এইসব কোম্পানি খুব অ্যাট্রাক্ট করে ইনভেস্টরদেরকে, তবে সঠিক প্রাইসে অবশ্যই এটাকে অ্যাড করা যেতে পারে। নাম্বার 2-এ যে কোম্পানিটির কথা বলবো সেটি হচ্ছে পারাদীপ ফসফেটস লিমিটেড। এই কোম্পানিতে যদি আমরা মার্কেট ক্যাপিটাল দেখি, তাহলে 14,740 কোটি টাকার কোম্পানি, স্টক পি 18 রয়েছে, যেখানে ইন্ডাস্ট্রি পি রয়েছে 28, তার মানে একটু লোয়ার সাইডে রয়েছে। ROC যদি দেখি তাহলে 13.7%, ROE যদি দেখি তাহলে 14.1% রয়েছে। তার মানে বেশ ভালো একটা ওয়েল অয়েলড মেশিন, ভালো প্রফিট জেনারেট করতে পারে কোম্পানির জন্য। যদি ফেস ভ্যালু দেখি তাহলে 10 রুপিস রয়েছে। তো 10 রুপিস ফেস ভ্যালু থাকলে পরে একটা সুবিধা থাকে, যদি লঙ্গার পিরিয়ড অফ টাইমের জন্য ইনভেস্টার থাকে, সাপোজ 20 ইয়ার্স, তাহলে ফেসের ভ্যালু কখনো না কখনো স্প্লিট হয়। স্প্লিট হলে পরে আপনার শেয়ারের সংখ্যাটা বাড়ে। সাপোজ 10 টাকা থেকে 1 টাকায় ফেস ভ্যালু গেল, তাহলে আপনার শেয়ারের সংখ্যা 10 টাইমস হবে। তারপরে কখনো কখনো বোনাস আসবে, তাহলে আপনি বোনাসটাও সেই হিসেবে পাবেন। তার মানে আপনার মাল্টিপল বিভিন্নভাবে অনেক বাড়তে থাকে। সেই থেকে ফেস ভ্যালু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, 10 টাকা থেকে যখন 1 টাকা হবে, শেয়ার প্রাইসও কিন্তু তার 1/10 হয়ে যাবে। এরকম থাকবে না যে শেয়ার প্রাইস সেম থাকবে, সংখ্যা বেড়ে যাবে, ওটা হবে না। কিন্তু যেহেতু সংখ্যা বাড়বে, তো আপনি আদার্স বেনিফিটগুলো ফিউচারে ভালো পাবেন, কারণ শেয়ার প্রাইসও থেমে থাকবে না, সেটাও বাড়বে, সেটা গ্রোথ হিসাবে বাড়তে থাকবে। তো সেদিক থেকে আপনার সংখ্যাটা বেশি হবে। শর্ট টার্মে খুব একটা বেশি বেনিফিট হয় না, কিন্তু লঙ্গার পিরিয়ড অফ টাইমে হয়। যদি আপনাদের মনে হয় যে কীভাবে হয়, তাহলে পরে আমি একটা IOCL-এর কিংবা উইপ্রোর একটা কেস স্টাডি আপনাদেরকে বানিয়ে দেবো, যেখানে টাকা কীভাবে মাল্টিপল হয়েছে। ডিসেম্বর 2024-এ ফরেনারদের এখানে ইনভেস্টমেন্ট ছিল 5.4%, একটা নমিনাল ইনভেস্টমেন্ট ছিল। সেখান থেকে মার্চে 2%-এর মতো বেড়েছিল 7.17%,
কিন্তু জুনে কিন্তু 13.97%, মানে একটা 5.5% একটা জাম্প এখানে দেখা যাচ্ছে, যেটা খুবই মানে নোটিসেবল। কারণ এই পার্টিকুলার পিরিয়ডটা মার্চ থেকে জুনের ভিতরেও মার্কেট প্রচুর কনসলিডেট হয়েছিল, বিভিন্ন ধরনের ফ্যাক্টর কাজ করেছে, কিন্তু তারপরেও এখানে এদের ইনভেস্টমেন্ট বেড়েছে। কোম্পানির যদি প্রফিট দেখি, নেট প্রফিট মার্চ 2024-এ প্রায় 400 কোটি টাকা ছিল, সেখান থেকে একটু ডিক্লাইন হয়েছিল 304 কোটি টাকা, সেখান থেকে আরও ডিক্লাইন হয়েছিল। মার্চে প্রায় ছিল 100 কোটি টাকার মতন এদের প্রফিট ছিল, কিন্তু মার্চ 2025-এ 550 কোটি টাকার মতন একটা প্রফিট এরা রেজিস্টার করেছে। তার মানে প্রফিটটা আবার ফিরেছে এবং নেট প্রফিটের ভেতরে সেই জোরটা রয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, 1 নম্বরে যে শেয়ারটি রয়েছে সেটি হচ্ছে কেফিন টেকনোলজিস লিমিটেড। এই কোম্পানিতে যদি আমরা মার্কেট ক্যাপিটাল দেখি তাহলে সেটা প্রায় 20,000 কোটি টাকাটা মার্কেট ক্যাপিটাল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, যেটা বেশ ভালো। যদি স্টক পি দেখি তাহলে 53 স্টক পি, এবং ইন্ডাস্ট্রি পি যদি দেখি তাহলেও 53। তার মানে একটা জাস্টিফাইড পজিশনে রয়েছে, তবে একটু সস্তায় পেলে পরে আরও ভালো। যদি ডিভিডেন্ড দেখি তো হালকা একটা ডিভিডেন্ড দেয়, খুব একটা বেশি ডিভিডেন্ডের উপরে এর জোর না দেওয়াই ভালো। আরওসি যদি দেখি তাহলে 32.8%, যেটা খুব ভালো। আরওই যদি দেখি তাহলে 25%। এটা একটা খুব তাড়াতাড়ি গ্রোয়িং একটা কোম্পানি, যেখানে এত ভালো ভালো পার্সেন্টেজ আরওসি রয়েছে। তো এটা অবশ্যই মার্কেটকে কখনো কখনো রিয়েলাইজ করাবে যে এই মার্কেটের প্রাইস অনেক বেশি হতে পারে, কারণ এত ভালো রেজাল্ট এরা দিচ্ছে, এত ভালোভাবে তারা আর্নিংগুলোকে বাড়াচ্ছে। ডিসেম্বর 2024-এ এখানে ফার্নাতে ইনভেস্টমেন্ট ছিল 25.4%, তারপরে একটু কমে গেছিলো 22%, কিন্তু আবার 27% একটা জাম্প রয়েছে। যদি ডোমেস্টিক ইনভেস্টমেন্ট দেখি তাহলে 19% থেকে জুনের ভেতরে 23% হয়েছে। তার মানে এখানেও কিন্তু 4%-এর মতো একটা হাইক দেখতে পাচ্ছি। তার মানে কোম্পানিতে বেশ ভালো ইনভেস্টমেন্ট বাইরে থেকেও এসছে এবং ভেতরের কোম্পানির থেকেও, ইন্ডিয়ার ভেতর থেকেও ভালো এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে। যদি প্রফিটেবিলিটির কথা বলি তাহলে দেখব মার্চ 2022-এ 149 কোটি টাকা প্রফিট ছিল, সেখান থেকে নেক্সট ইয়ার এরা রেজিস্টার করেছে 196 কোটি টাকা প্রফিট। 2024-এ 246 কোটি টাকা প্রফিট রেজিস্টার করেছে, এবং মার্চ 2025-এ 333 কোটি টাকা প্রফিট রেজিস্টার করেছে। তার মানে কোম্পানি প্রফিট ধীরে ধীরে এক্সপোনেনশিয়াল হারে বাড়ছে। কোম্পানির সেলসে যদি দেখি 2022-এ 640 কোটি টাকা সেলস ছিল, সেখান থেকে মার্চ 2025-এ প্রায় 1091 কোটি টাকার সেলস রয়েছে। তার মানে এটাও 1.5 টাইমস এখানে বৃদ্ধি পেয়েছে। তো সেদিক থেকে একটি ভালো কোম্পানি, যেখানে সেলস বাড়ছে, গ্রোথ বাড়ছে, আরওসি ভালো, আরওই ভালো। তো এখানে একটা ইনভেস্টমেন্টের কথা ভাবা যেতে পারে। পি রেশিওটা রেঞ্জের ভেতরে রয়েছে, তবে অবশ্যই ইনভেস্ট করার আগে নিজস্ব অ্যানালিসিস অবশ্যই করে নেবেন। আজকের জন্য এই ভিডিওতে এতটুকুই। আশা করি নতুন কিছু একটা শেখাতে পেরেছি, নতুন মানে অ্যাঙ্গেল থেকে একটা শেয়ার পিকিংয়ের একটা প্রসপেক্টকে আপনার সামনে আনতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, এই চ্যানেলের সাথে জুড়ে যাবেন। এরকম ভিডিও আসতে থাকবে, আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই।